স্মৃতি কার্টুন হাউস। আরে অঞ্জনা, তুই এখানে কি করে? কি সারপ্রাইজ দিলাম তো? আরে সারপ্রাইজ বলে সারপ্রাইজ! আয় আয়, ভেতরে আয়। এ বাড়িতে তুই প্রথম এলি, তাই না অঞ্জনা? হ্যাঁ, অনেকদিন ধরেই ভাবছি জানো, তোমার এই বাড়িটা ঘুরে যাব, কিন্তু হয়েই উঠছিল না। যাই হোক, এসে গেছিস যখন কিছুদিন থাকবি তো? কিছুদিন কি বলছো গো? আমি তো কয়েক বছর থাকতে এসেছি। কয়েক বছর? কিরে, আমার সাথে হেঁয়ালি করছিস না তো? না না, হেঁয়ালি করব কেন? আমি রাজা রামমোহন গার্লস কলেজে ভর্তি হয়েছি, তাই তোমার কাছে এসেছি। এই কয়েকটা বছর তোমার কাছে থেকেই পড়াশোনা করব। এখান থেকে কলেজটা খুব কাছে তো। বাহ, এ তো দারুণ খবর! এতদিন একা একা থাকতাম, কি বোরই না হতাম। এখন থেকে দুজন একসাথে থাকবো। খুব ভালো করেছিস। চ, এবার তোকে তোর ঘরটা দেখিয়ে দিই। ভাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নে, তারপর খেতে বসবো। তুই এই রুমটায় থাকিস কেমন? কিরে, রুমটা ভালো করে দেখে নে, পছন্দ তো? আরে এত সুন্দর রুম পছন্দ হবে না মানে? কত বড়! আমার খুব ভালো লেগেছে, আমি এই রুমেই থাকবো। হ্যাঁ রে, তাছাড়াও জানিস তো, এই রুমে খুব বেশি আওয়াজ আসে না, মন দিয়ে পড়াশোনা করতে পারবি। রাস্তার ধারে বাড়ি বলে অন্যান্য রুমগুলোয় এত আওয়াজ। তা হ্যাঁ রে, ব্রেকফাস্ট করিসনি তো? চ, কিছু খেয়ে নিবি চ। না না দিদি, আমি এখন কিচ্ছু খাবো না। স্টেশনে নেমে বড্ড খিদে পাচ্ছিল, আমি লুচি তরকারি খেয়েছি, তারপর চাও খেয়েছি। এখন আর কিচ্ছু খাবো না, একেবারে দুপুরবেলা খাবো। বাবা, সে কি রে, স্টেশনে লুচি তরকারি খেয়েছিস মানে? ওই তো দুখানা ছোট্ট ছোট্ট লুচি দেয় আর একটুখানি তরকারি, ওই খেয়েই তোর পেট ভরে গেল? হ্যাঁ রে, ডায়েট করছিস নাকি? আরে দূর, ডায়েট করব কেন? আসলে এতখানি এসেছি তো, এখন আর খেতে ইচ্ছা করছে না। ও, তাই বল? তুই তো জানিস আমি আবার খেতে ভালোবাসি, আমি কিন্তু বেশি করেই খাই। যাই হোক, দুপুরে কি খাবি বল তাহলে? ও, তুমি যা খাবে আমিও তাই খাবো। ঠিক আছে, আমি আজকে ভেবেছিলাম আর রান্না করব না, খাবার অর্ডার করব। হ্যাঁ, বিরিয়ানি অর্ডার করি। দুপুরে বিরিয়ানি? বাহ, দুপুরে খাবার তো জমে যাবে গো। ঠিক আছে, আমি তাহলে চললাম, তুই ফ্রেশ হয়ে নে। বাহ দিদি, বিরিয়ানির টেস্টটা কিন্তু দারুণ, বলো? হ্যাঁ রে, এই দোকানের বিরিয়ানি না খুব ফেমাস, ওই জন্য এখান থেকেই অর্ডার করলাম। আরে ওই মোড় মাথায় যে হোটেলটা আছে না, আসার সময় নিশ্চয়ই দেখতে পেয়েছিস। ও, তার মানে হোটেলটা তোমার বাড়ির কাছেই। তোমার বাড়িটা কি সুন্দর জায়গায় বলো, সব কিছু হাতের কাছে। হ্যাঁ, তা বলতে পারিস। কোনো কিছু দরকার হলে বেশি দূর যাওয়ার দরকার পড়ে না, বাড়ির বাইরে দুপা বেরোলেই পেয়ে যাই। আরে এই কারণেই তো আমার এই বাড়িটা এত ভালো লেগেছিল। শিফট হওয়ার পর আমার এত ভালো লাগতো, কিন্তু
তারপর তারপর কি গো, এরকম থেমে গেলে কেন? আরে ও কিছু নয়, তোকে পরে বলবো, এখন এখন খেয়ে নে তো। এ কি রে, তুই তো পুরো রেডি হয়ে গেছিস, বেরোচ্ছিস নাকি? হ্যাঁ গো দিদি, আজকে একটু তাড়াতাড়ি বেরিয়ে যাই, আজকে প্রথম দিন তো। ও, আমি ভেবেছিলাম তোকে অফিস যাওয়ার সময় ড্রপ করে দেবো। ঠিক আছে, তাহলে তুই আজকে একাই যা। ব্রেকফাস্ট করে যাবি কিন্তু, ধর আমি ব্রেকফাস্ট তৈরি করছি। কলেজের প্রথম দিনটা দারুণ গেল। দিদি তো এখনো আসছে না বাড়িতে, কখন যে বাড়িতে আসবে, ওর আসতে মনে হয় বেশ দেরি হবে। ও আসলে ওর সাথে শেয়ার করব আজকের এক্সপিরিয়েন্স। তুমি এখানে কতদিন থাকবে? কি ব্যাপার, এই লোকটা কে, এখানে এলো কি করে? কে আপনি, এই বাড়িতে এলেন কি করে? আমি এ বাড়িতেই থাকি। তুমি কতদিন এখানে থাকবে? ছেলেটা কে রে বাবা, ছেলেটা কি এ বাড়িতে কাজ করে? দিদি কোনো কাজের লোক রেখেছে বলে তো জানতাম না। কি জানি, হয়তো রেখেছে, আমায় বলতে ভুলে গেছে। আমি কতদিন থাকবো সেটা জেনে তোমার কি? আমি যতদিন ইচ্ছে থাকি, এটা আমার দিদির বাড়ি। না, তুমি কতদিন থাকবে এখানে? ছেলেটা কে রে বাবা, কাজের লোক বলেও তো মনে হচ্ছে না। পোশাক আশাক দেখে তো কোনো সম্ভ্রান্ত পরিবারের ছেলে বলেই মনে হচ্ছে। পাগল টাগল নাকি, একই কথা আমাকে বারবার জিজ্ঞাসা করছে। দূর, আমি বরং পালাই এখান থেকে, এর সাথে কথা বলার কোনো দরকার নেই। দিদি আসলে দিদির সাথেই কথা বলবো। কিরে অঞ্জনা, কখন বাড়ি ফিরলি? আমি অনেকক্ষণ ফিরেছি, আজ প্রথম দিন ছিল তো, সব ক্লাস হয়নি। ও আচ্ছা, তাই বল, কেমন কাটলো রে প্রথম দিন? আজকে তো দারুণ কেটেছে, আজ এত এক্সাইটেড ছিলাম। স্কুল থেকে বেরিয়ে কলেজে এসেছি, নিজেকে কত বড় বড় মনে হচ্ছে। আর স্কুল ইউনিফর্ম পরে যেতে হচ্ছে না, নিজের ইচ্ছা মতো জামা কাপড় পরে আমি যেতে পারছি, দারুণ লাগছিল। হ্যাঁ, এটা একদম সত্যি কথা, স্কুলে স্কুল ইউনিফর্ম পরে যেতে হয়, আর কলেজে নিজের ইচ্ছা মতো জামা পরে যাওয়া যায়। তবে কলেজে কিন্তু নিজেকে অনেক দায়িত্ববান হতে হয়, কারণ স্কুলে আমাদের জীবনটা একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে বাঁধা থাকে। কলেজে উঠলে কিন্তু তা আর থাকে না, নিজের দায়িত্ব নিজেকেই পালন করতে হয়। আচ্ছা বুঝেছি, ছাড়ো তো ওসব কথা, তুমিও কেমন খালি বড়দের মতো কথা বলছো। আচ্ছা দিদি, ওই ছেলেটা কে গো? ছেলে? কোন ছেলেটার কথা বলছিস? আরে যে ছেলেটা তোমার বাড়িতে থাকে, ওর কথাই বলছি। খুব বেয়াদব, আমাকে খালি জিজ্ঞেস করছে আমি কতদিন থাকবো, এমন একটা ভাব যেন ওর বাড়িতে এসে আছি। কি বিরক্তি দেখাচ্ছে আমাকে। ও ঠিক আছে, আমি এখন আসছি। কি ব্যাপার হলো, আমার এই কথাটা শুনে দিদি এমন গম্ভীর হয়ে গেল কেন? দিদি, আজ তুমি কখন বাড়ি ফিরছো গো? কিছুই বলতে পারছি না রে, কাজের যেমন চাপ থাকবে সে অনুযায়ী তো আমি বাড়ি আসতে পারবো। ও, আসলে আমি ভাবছিলাম আজ যদি দুজনে মিলে একটু সিনেমা দেখতে যাই। ঠিক আছে, তোমার যদি আজ লেট হয়ে যায় কালকে যাব। ঠিক আছে, তুই এখন কলেজ যা, পরে এই নিয়ে কথা বলবো। কি ব্যাপার হচ্ছে বুঝতে পারছি না, দিদি কেমন একটা গম্ভীর হয়ে আছে কেন?
এরম ভাবে তো থাকে না কোনোদিনও। কি জানি, অফিসে হয়তো কোনো প্রবলেম হয়েছে। হ্যাঁ দিদি, বলো কি বলছো? আরে অঞ্জনা, আজকে না কাজের চাপটা একটু বেশি আছে, মনে হচ্ছে রাতে ফিরতে পারবো না। তুই সাবধানে থাকিস কেমন? আমি খাবার অর্ডার করে দেবো, রাত্রিবেলা খেয়ে নিবি। ও আচ্ছা, ঠিক আছে। তুমি ফিরবে না? সারা রাত আমি একা একা থাকবো? তাই হবে। আর কি করবো বল, কাজের চাপ, এটা তো সামলাতেই হবে। ঠিক আছে, একটা কথা শুনে রাখ, রাত্রিবেলা ঘরের বাইরে বেরোবি না, মনে থাকবে তো? হ্যাঁ হ্যাঁ, মনে থাকবে। তুমি এখানে কতদিন থাকবে? আরে, এ তো সেই দেখছি কালকের ছেলেটা। এই কোথা থেকে আসছে বারবার। এই শোনো, তোমার নাম কি গো? রোজ এসে আমাকে এক কথা জিজ্ঞেস করো। আমার নাম সায়ক। এ কি, এইসব কি হচ্ছে? চোখের সামনে ছেলেটা কেমন হাওয়ায় মিলিয়ে যাচ্ছে। নিজের চোখে যা দেখছি তা যেন বিশ্বাস করতে পারছি না। কিরে, এখন কেমন লাগছে? সুস্থ বোধ করছিস তো? হ্যাঁ, এখন ঠিক লাগছে। কিন্তু ওই ছেলেটা ছেলেটা কিরকম ভাবে মিলিয়ে গেল? জানি, আমি সব জানি। তবে চিন্তা করিস না, আর ওই ছেলেটা তোকে ডিস্টার্ব করবে না। কি ব্যাপার, কিচ্ছু বুঝতে পারছি না। ওই ছেলেটা কে, বলো না দিদি। হ্যাঁ, আজ তোকে সব ঘটনাই বলবো। তুই যখন এই বাড়িতেই আছিস, তোরও এগুলো জানার অধিকার আছে। শোন তবে, এই বাড়িটা রূপক অধিকারী নামে এক ব্যবসায়ীর। তার একমাত্র ছেলে ছিল সায়ক অধিকারী। সায়কের যখন 18 বছর বয়স, তখন রূপক বাবু আর তার স্ত্রী একটি অ্যাক্সিডেন্টে মারা যান। রূপক বাবুর ছিল প্রচুর সম্পত্তি, তাই ওনারা মারা যাওয়ার পর ওনাদের আত্মীয়রা সায়ককে এ পৃথিবী থেকে সরানোর পরিকল্পনা করে, যাতে তাদের সমস্ত সম্পত্তি আত্মীয়রা সবাই মিলে ভাগ করে নিতে পারে। আর তাই কিছুদিনের মধ্যেই তারা সায়ককেও খুন করে। তারপর তারা সায়কের সমস্ত সম্পত্তি লুট করতে চায়, কিন্তু সায়ক কাউকে এই বাড়িতে ঢুকতেও দেয়নি। মারা যাওয়ার পর সায়কের আত্মা এই বাড়িতেই থেকে যায়। ফলে তারা বাধ্য হয় বাড়িটা বিক্রি করার সিদ্ধান্ত নিতে। আর আমি এই বাড়ি কিনে এই বাড়িতে আসি। প্রথম প্রথম সায়ক আমাকেও অনেক ভয় দেখায়, আমি ভয়ও পেয়েছিলাম। তারপর কি করে জানি না, সায়কের সাথে আমার বন্ধুত্ব হয়ে যায়। ও আস্তে আস্তে আমার সব থেকে প্রিয় বন্ধুতে পরিণত হয়। আমাকে অনেক সাহায্য করতো জানিস, আমায় অনেক বিপদেও বাঁচিয়েছে ও। ও তোকেও এ বাড়িতে একদম পছন্দ করছিল না, আমি বুঝতে পারছিলাম। তাই তো তোকে বারবার জিজ্ঞাসা করছিল তুই কবে এখান থেকে যাবি। কিন্তু ওভাবে হাওয়ায় মিলিয়ে গেল কেন দিদি? এতদিন পর ওর আত্মা মুক্তি পেল। আসলে ওর আত্মীয়রা ওকে খুন করে এই বাড়ির পিছন দিকে পুঁতে রেখেছিল, তাই জন্য ওর আত্মা মুক্তি পাচ্ছিল না। আর আমিও স্বার্থপরের মতো ওকে মুক্তি দিতে চাইনি। ও যে আমার সব থেকে প্রিয় বন্ধু ছিল। কিন্তু আমার মনে হলো
এতটা স্বার্থপরতা উচিত নয়। ওরও আত্মার মুক্তির প্রয়োজন। তাই আজ তুই যখন কলেজ চলে গেলি, আমি মাটি খুঁড়ে ওর বডিটা নিয়ে গিয়ে শ্মশানে পুড়িয়ে এসেছি। তাই ওর আত্মার আজকে মুক্তি হলো। জানি সঞ্জনা, আজকে জীবনের সব থেকে প্রিয় বন্ধুটাকে আমি হারালাম। স্পষ্ট বুঝতে পারছি দিদি একেবারে ভেঙে পড়েছে। খুব মন খারাপ ওর। আসলে সায়ক যে ছিল ওর সব থেকে প্রিয় বন্ধু। আজকে দিদিকে দেখে বুঝতে পারলাম বন্ধুত্বের জন্য স্যাক্রিফাইস করা কাকে বলে, বন্ধুত্বের প্রতিদান কাকে বলে। সায়কের আত্মাকে মুক্তি দিয়ে দিদি বন্ধুত্বের প্রতিদান দিয়েছে।